হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় 10 নম্বর বা 20 নম্বরে আসতে পারে। প্রশ্নের উত্তরটা তোমরা ভালো করে বুঝে নাও। মার্ক্স ও তার বন্ধু এঙ্গেলস মানব সমাজের বিকাশ সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে সমাজের পরিবর্তন হঠাৎ করে হচ্ছে না, কতগুলি নিয়ম অনুসারে সমাজের পরিবর্তন ঘটে। আর এই নিয়মের অনুসন্ধান করতে গিয়ে তার দ্বন্দ্বমূলক বস্তুবাদ এবং তার প্রয়োগের ফলশ্রুতি হিসাবে ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব বর্ণনা করেছে। ঐতিহাসিক বস্তুবাদে কি বলা হচ্ছে দেখো, দ্বন্দ্ব ও বস্তুর যোগফল হলো দ্বন্দ্বমূলক বস্তুবাদ। মার্ক্সের মতে জগৎ হলো বস্তুময়, বস্তুর প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে, তবে বস্তুর পরিবর্তন হচ্ছে বাইরের কোনো শক্তির নয়, বস্তুর মধ্যে বিরোধ আছে, তার থেকে পরিবর্তন হচ্ছে। দ্বন্দ্বমূলক বস্তুবাদকে মানুষের সমাজের বিকাশের ইতিহাসে প্রয়োগ করাকেই বলে ঐতিহাসিক বস্তুবাদ। লেনিনের ভাষায় বলা যায় হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম ইজ দ্য extension of the principle of dialectical materialism to the study of social life। অর্থাৎ সমাজ জীবনের ক্ষেত্রে দ্বন্দ্বমূলক বস্তুবাদের নীতিকে প্রয়োগ করাকে বলে ঐতিহাসিক বস্তুবাদ। ঐতিহাসিক বস্তুবাদের মূল কথা হলো দ্বন্দ্বের মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটে এবং সেটি ধারাবাহিক নিয়মে ঘটে। বুর্জোয়াদের মতে ইতিহাস হলো কতগুলি বিচ্ছিন্ন ঘটনার বিবরণ। এখানে রাজায় যুদ্ধ, কোন রাজা কতদিন কিভাবে রাজত্ব করেছেন, কিভাবে রাজত্ব হারালেন তার বিবরণ থাকে। কিন্তু মার্ক্স বলেছেন ইতিহাসের কোনো ঘটনা বিচ্ছিন্ন নয়, একটা ঘটনার সঙ্গে অন্য ঘটনার নিবিড় সম্পর্ক আছে। ঐতিহাসিক বস্তুবাদ সেই সম্পর্কের প্রকৃতি জানতে সাহায্য করে। এবার বলা হচ্ছে দেখো ঐতিহাসিক বস্তুবাদের বিশ্লেষণ। ঐতিহাসিক বস্তুবাদের মূল কথা হলো বস্তুকে কেন্দ্র করে সমাজের পরিবর্তন ঘটে, বস্তুকে কেন্দ্র করে ইতিহাস এগিয়ে চলে। বস্তু বলতে বোঝায় সমাজের উৎপাদন ব্যবস্থা, আর এই উৎপাদন ব্যবস্থা পদ্ধতির ওপর সমাজের উপরিকাঠামো গড়ে ওঠে। উৎপাদন পদ্ধতির দুটি দিক আছে, উৎপাদন শক্তি আর উৎপাদন সম্পর্ক। উৎপাদন শক্তি বলতে বোঝায় শ্রমিকের শ্রমশক্তি, যন্ত্রপাতি ইত্যাদি। অন্যদিকে উৎপাদন সম্পর্ক হলো উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে মানুষের যে সম্পর্ক। এই প্রশ্নের উত্তরের পরের অংশটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা একটা নিচের দিকে দেখো নম্বর দেখতে পাবে, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। তারপরে দেখো পরের অংশটুকু দেখে নাও। মার্ক্সের মতে উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্কের মধ্যে সঙ্গতি বজায় থাকলে উৎপাদন কার্য চলতে পারে, কিন্তু নতুন নতুন আবিষ্কারের ফলে উৎপাদন শক্তির উন্নতি ঘটে, তাতে উৎপাদন সম্পর্কের সঙ্গে সঙ্গতি থাকে না, ফলে তাদের মধ্যে বিরোধ দেখা দেয় এবং উৎপাদন সম্পর্কের পরিবর্তন অপরিহার্য হয়ে পড়ে। এই প্রয়োজনের প্রেক্ষাপটে সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটে। তারপরে পরের পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, সমাজ বিবর্তনের বিভিন্ন অধ্যায়। সমাজের পরিবর্তন ব্যাখ্যা করতে গিয়ে মার্ক্স বলেছেন আদিম সাম্যবাদী সমাজে শ্রেণী শোষণ ছিল না, তাই উৎপাদন ব্যবস্থায় কোনো বিরোধ ছিল না, কিন্তু ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবের ফলে সমাজে এক শ্রেণী অন্য শ্রেণীকে শোষণ করতে শুরু করে। দাস সমাজে দাস প্রভুরা, সামন্ততান্ত্রিক সমাজে সামন্ত প্রভুরা যথাক্রমে দাস ও ভূমিদাসদের শোষণ করত। ধনতান্ত্রিক সমাজে দুটি শ্রেণীতে ভাগ হলো, মালিক শ্রেণী এবং সর্বহারা শ্রেণী। মালিক শ্রেণীর শোষণ অত্যাচার শ্রেণীদ্বন্দ্বকে তীব্র করে তুলল, অর্থাৎ ধনতন্ত্রের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দেখা দেওয়ার বীজ তৈরি হয়। শেষ পর্যন্ত বিরোধ তীব্র হলে বিপ্লব ঘটে এবং সর্বহারা শ্রেণী জয়লাভ করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে শোষণের অবসান ঘটিয়ে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলে। এখানে শোষণের পরিবর্তে গড়ে ওঠে মানুষে মধুর সম্পর্ক ও সহযোগিতা।
তারপরে কি বলা হচ্ছে দেখো, সুতরাং দেখা যাচ্ছে বস্তুকে কেন্দ্র করে অর্থাৎ উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে সমাজের পরিবর্তন ঘটছে। উৎপাদন ব্যবস্থার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, এই দ্বন্দ্বের ফলে সমাজের পরিবর্তন ঘটে। এইভাবে পুঁজিবাদী সমাজে দ্বন্দ্ব দেখা দেবে, তার ফলে বিপ্লব আসবে এবং সমাজের আমূল পরিবর্তন ঘটবে। এ হলো ঐতিহাসিক বস্তুবাদের বিশ্লেষণ। এবার সমালোচনায় কি বলা হচ্ছে দেখো, প্রথমত মার্কস ইতিহাসের আলোচনায় অর্থনীতির ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। লিপসনের ভাষায় অর্থনৈতিক উপাদান যে পরিমাণ গুরুত্ব ও প্রভাব আছে ঐতিহাসিক বস্তুবাদ তার থেকে অনেক বেশি গুরুত্ব আরোপ করে মানুষের জীবন ও কার্যাবলীর ওপর। অর্থনীতি ছাড়া ধর্ম, দর্শন ইত্যাদির প্রভাব আছে, মার্কস এগুলিকে গুরুত্ব দেননি। দ্বিতীয়ত, মার্কস বলেছেন সমাজের উপরিকাঠামো অর্থনীতির ভিতের ওপর দাঁড়িয়ে থাকে, কিন্তু সমালোচকরা বলেছেন অর্থনৈতিক ব্যবস্থা যেমন মতাদর্শকে জন্ম দেয় তেমনি মতাদর্শও নতুন অর্থনৈতিক ব্যবস্থার জন্ম দিতে পারে। যেমন সাম্যবাদী আদর্শ রাশিয়ায় সমাজতান্ত্রিক অর্থনীতির জন্ম দিয়েছে। তারপরে দেখো, তৃতীয়ত, সমালোচকদের মতে উৎপাদনের উপকরণগুলি কেন পরিবর্তন ঘটে তা মার্ক্সবাদীরা ব্যাখ্যা করেননি, তাই বস্তুবাদী ব্যাখ্যা অসম্পূর্ণ। মূল্যায়ন দেখো, সমালোচিত হলেও একথা স্বীকার করতে হবে যে ইতিহাসের ঘটনার পেছনে প্রভাব থাকে। উৎপাদন পদ্ধতির ওপরে সামাজিক ও রাজনৈতিক কাঠামো দাঁড়িয়ে থাকে। তাছাড়া বলা যায় মার্কস অর্থনীতিকে সমাজের একমাত্র চালিকা শক্তি বলেছেন, কিন্তু এই অভিযোগ ঠিক নয়, কারণ এঙ্গেলস বলেছেন অর্থনীতি হলো মূল উপাদান কিন্তু একমাত্র উপাদান নয়। প্রকৃতপক্ষে মার্কসের ইতিহাস চিন্তা মেহনতি মানুষকে সংগ্রামের শিক্ষা দিয়েছে, বিপ্লবের প্রেরণা জুগিয়েছে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।